This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই তিলোত্তমার খবরে নজর রাখবো, কারণ 9 আগস্ট থেকে 18 জানুয়ারি 5 মাস পার হয়ে গেছে। আজ তিলোত্তমার রায়দান। দুপুর 2:30টায় রায় শোনাবে শিয়ালদা আদালত। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে তদন্তে নেমে একদিনের মধ্যেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালিয়ে ধৃত সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসাবে বর্ণনা করে চার্জশিট পেশ করে সিবিআই। 11 নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিল লক্ষ লক্ষ মানুষ। ফলে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের আজ কি শাস্তি হয় সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। দোষী কি শুধুই সঞ্জয় রায়? তদন্ত কি গুটিয়ে নেবে সিবিআই? রায় শান্তি পাবে তিলোত্তমার পরিবার? এই প্রশ্নগুলো থাকছে। তিলোত্তমার খুন ধর্ষণ মামলার রায়ের আগে বিস্ফোরক তিলোত্তমার বাবা মা। সিবিআই এবং রাজ্য সরকারকে একযোগে নিশানা করলেন তারা। রাজ্য চায়নি বলেই মেয়ে বিচার পায়নি দাবি করছেন তিলোত্তমার বাবা মা। মানে সিবিআই কোনো কাজই করেনি। সিএফএসএল বলছে প্লেস অফ অকারেন্স সেমিনার রুম নয়, কিন্তু সিবিআই সেটাকে এস্টাবলিশ করে সঞ্জয় রায় একাই দোষী এটাই প্রমাণ করার চেষ্টা করছে কোর্টে। কিন্তু কতটা সফল হবে কি হবে না সেটা কোর্ট যা রায় দেবে তার উপরে নির্ভর করবে। তো সিবিআই তো নির্দেশ আছে। আমার মেয়ের মৃত্যুর পর থেকে দেখবেন একটা অদৃশ্য আদেশ, এটা আমাদের মনে হচ্ছে। ক্রাইম সিনের পাশের দেওয়ালটা, বাথরুমটা তো ভাঙা উচিত ছিল না। উনি চেস্ট মেডিসিনের সবার সই নিয়ে এবং নিজে স্বাক্ষর করে ওই ঘরটা ভাঙার অনুমতি দিয়েছেন স্বাস্থ্য সচিব, এবং ভেঙেও দিয়েছেন তাড়াহুড়া করে। ভেঙে দিয়েছেন টাকা, বাথরুমে এত তাড়াহুড়ো যে টালিও পর্যন্ত চেঞ্জ করা হয়েছে। শিয়ালদা আদালতে আজ দুপুর 2:30টাতে রায়দান। তিলোত্তমার ধর্ষণ খুন মামলা নিয়ে গোটা দেশ জুড়ে উত্তাল হয়ে উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশের মানুষ একত্রিত হয়েছিলেন তিলোত্তমার ধর্ষণ খুন মামলার সঠিক বিচারের আশায়। আর আজ সেই দিন আসতে চলেছে। আজ দুপুর 2:30টায় শিয়ালদা আদালতে রায়দান শুরু হবে। আসল সত্যিটা তো বার করতে হবে। তাড়াহুড়ো করে যদি সত্যিটাকে যদি না বের করতে পারে তাহলে তো এটা ন্যায় বিচার হবে না। সেই জন্যে সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় যে এটা বড্ড বেশি তাড়াতাড়ি করেছে। অবশ্য লোকে বলবে যে এতদিন ধরে করছে কেন, এতদিন লাগছে কেন। ইনফ্যাক্ট যে মহিলা মারা গেছেন তার মা বাবা বলছেন যে এত দেরি করে জিনিসটা আসছে। কিন্তু আমাদের সবাইকে বোঝা উচিত যে জুডিশিয়াল প্রসেসে একটু সময় লাগে। ফাঁসির সাজা ঘোষণা হবে কি অন্য কোনো সাজা ঘোষণা হবে সেটা নির্ভর করবে এভিডেন্সের কোয়ালিটির উপর। এমন অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে যে সায়েন্টিফিক এভিডেন্স যদি গৃহীত হতে পারে তাহলে কিন্তু আই উইটনেস না থাকলেও সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর বেস করে কোরাবোরেট করেও কিন্তু সাজা দেওয়া সম্ভব। কিন্তু কতটা এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস হবে যে ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া যেতে পারে আইনত, সেটা কিন্তু এখনও প্রশ্ন আছে আমাদের মাথায়। নিশ্চিতভাবে মাননীয় বিচারকের মাথাতেও এই প্রশ্নগুলো থাকবে। যেহেতু সিবিআই ফার্দার চার্জশিট আর দেয়নি বা ফার্দার ইনভেস্টিগেশন আর করেনি, বা এই যে প্রমাণগুলো এসছে সেগুলো নিয়ে তার ফার্দার ইনভেস্টিগেশন করে চার্জশিট পেশ করেনি, এই কারণে কিন্তু ন্যায় বিচার পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু সঞ্জয় রায় সেও একজন অপরাধী, তার পানিশমেন্ট হোক সেটা আমরা চাই। কিন্তু আমরা এটাও চাই যে রাজ্য সরকার বা প্রশাসন আজকে শুধুমাত্র সঞ্জয় রায়কে আজকে শিকন্ডি খাড়া করে মূল অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা তারা করে যাচ্ছে। সিবিআই যে জিনিসটা পেয়েছে, সিবিআই ডেড বডিটা পায়নি, সিবিআই প্লেস অফ অকারেন্স পায়নি, সিবিআই ফিঙ্গারপ্রিন্ট পায়নি, সিবিআই সিসিটিভি পায়নি, সিবিআই নার্কো অ্যানালিসিস করতে পারেনি, সিবিআই ডিএনএ পায়নি। এবার আপনি আমাকে বুঝিয়ে বলুন, সিবিআই কি পিসি সরকার, ম্যানড্রেক, জাদু বলে নিয়ে আসবে? কিন্তু সিবিআইয়ের এই কথাগুলো কোথাও যেন বললে ভালো হতো। আমরা লড়াই করছিলাম কি? জাস্টিস।
সে লড়াই লড়ে যেতে হবে থ্রেট কালচারের বিরুদ্ধে। এবং আরজি করে যে মেয়েটি খুন হলো, ধর্ষিতা হলো, পিজিটি, তারপরে এখনও কী হচ্ছে, মেডিকেল কলেজে এরা জাল ওষুধ, ভেজাল স্যালাইন নিয়ে কারবার করছে, তৃণমূল কমিশন খাচ্ছে, আর তার মধ্যে ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছে, ডাক্তারদেরকে সাসপেন্ড করছে। তাহলে হাইকোর্ট কী করবে, শিয়ালদা কোর্ট কী করবে? চিকিৎসকদের অংশ আদালতে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলে নাটক করতে যাচ্ছেন। এরা আসলে এই ধর্ষক এবং খুনিকে সমর্থন করছেন। এরা আর কে তারা মনে করছেন আছে, সুপ্রিম কোর্টে বলেননি কেন? আপনাদের যা যা বলার সুপ্রিম কোর্টকে বলেছেন। সুপ্রিম কোর্ট আপনাদের বক্তব্যের কোনো সারবত্তা পায়নি। সুপ্রিম কোর্ট মনে করেছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া স্মুথ, তাই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। তাহলে এখানে নাটক করতে আসছেন কেন? আর আজ তিলোত্তমার ধর্ষণ খুন মামলার রায় ঘোষণা হতে চলেছে। আচ্ছা, সাজা পাবে কি সঞ্জয়? দোষী হলে ফাঁসির ধৃতের আদালতের রায়ে শান্তি পাবে তিলোত্তমার পরিবার? রাজপথ ছাড়বেন চিকিৎসকেরা? দিনভর TV9 বাংলার বিশেষ কভারেজ। গোয়ালপুকুরের দিকে একটু নজর রাখবো। গোয়ালপুকুরে পুলিশের উপরে হামলার ঘটনা এবার চমকে উঠবার মতো তথ্য সামনে আসছে। গুলিকাণ্ডের সঙ্গে বাংলাদেশের যোগ। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশে অনুপ্রবেশকারী আব্দুল। 3 বছর জেল খাটবার পরে 2023 সালে ওপারে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেও কিভাবে ভারতে রয়ে গেল আব্দুল, এই প্রশ্ন উঠছে। 15 জানুয়ারি বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানা এলাকার পাঞ্জিপাড়ায় আসামির ছোড়া গুলিতে জখম হন পুলিশ কর্মীরা। পুলিশের ওপর গুলি চালিয়েছিল সাজ্জাক আলম। তারপর পুলিশের হাত ছাড়িয়ে ফিল্মি কায়দায় কম্বলের ভিতর থেকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক। প্রশ্ন ওঠে, সাজ্জাক বন্দুক কোথায় পেয়েছিল? আর এই নিয়েই এবার চাঞ্চল্যকর দাবি সরকারি আইনজীবীর। 2019-এ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আব্দুলের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায়। 4 বছর জেল খাটার পর আব্দুলকে বাংলাদেশে ফেরার নির্দেশ দেয় ইসলামপুর আদালত। 8 মাস পর ফের ভারতে অনুপ্রবেশকারী আব্দুল। গত 15 জানুয়ারি নাকি আব্দুলকে আদালতে দেখা গেছিল। অভিযুক্ত সাজ্জাককে অস্ত্র দিয়েছিল বাংলাদেশের আব্দুল। পুলিশ তদন্ত করে প্রমাণ পেয়েছে গুলি চালানোর ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। কালকে এখানে কোর্টে ওর দেখা, মানে কোর্টে হচ্ছে ওকে দেখেছে, ওকে বুঝে যাচ্ছে কি ওর সঙ্গে ও কালকে কথাবার্তা করেছে, সেই জন্য ওকে হচ্ছে এই কেসে ও সহযোগিতা করেছে ওকে ভাগানোর জন্য। সেদিনের ঘটনার মুহূর্তের দৃশ্য ধরা পড়ে এলাকার সিসিটিভি ক্যামেরায়। তাতে দেখা যায় রাস্তার পাশ দিয়ে ছুটে পালাচ্ছে সাজ্জাক। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে উঠে পড়ে সে। জেলেই সাজ্জাকের সঙ্গে আলাপ হয় আব্দুলের। সেই বন্ধুত্বের খাতিরেই আব্দুলকে সাজ্জাক পালাতে সাহায্য করে বলে অভিযোগ। তাই কি আব্দুলকে খুঁজে পেতে তার নামেও 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তবে কি আব্দুলকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি? আব্দুল এপারে রয়েছে, তার জন্য বিএসএফকেই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী। বিএসএফ এর গাফলতির জন্য ওই লোকটা ইন্ডিয়াতে এসে কোর্টে কি করে ঢুকলো, কোর্টে একটা আর্মস কি করে দিল, এটা পুলিশ তদন্ত করছে। আদালতে বন্দুক দিক, জেল থেকে বন্দুক নিয়ে আসুক, কিভাবে এসছে সেগুলো এখন রহস্যের বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা এই বন্দুকটা তার বিএসএফ দেয়নি, তাহলে তার দায়িত্ব পুলিশ কেন নেবে না? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে, তুমি এক মারোগে তো হাম 4 মারেঙ্গে। ওই বাংলাদেশের ক্রিমিনালদের ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে, বারবার আমরা বলছি। পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। জেলে থাকাকালীন বাংলাদেশের এরা কি করে যোগাযোগ করতে পারছে আপনি ভাবুন। মানে কোন জায়গায় কোথায় গোড়ায় আজকে শিকড়ে কোথায় গিয়ে আজকে গেঁথেছে বাংলাদেশের উগ্রপন্থীরা। আইন আছে প্রচুর, কিন্তু ভাই প্রয়োগ নেই নেই নেই। পুরস্কার ঘোষণা করা পুলিশি পোস্টারে আব্দুলের ঠিকানা গোয়ালপুকুর। তবে কি গোয়ালপুকুরেই গা ঢাকা দিয়েছিল আব্দুল? বাংলাদেশি নাগরিক ভারতের জেল চত্বরে পুলিশের নাকের ডগায়, অথচ টেরই পেল না পুলিশ। বাংলাদেশি দুষ্কৃতী দল এপার বাংলায় এসে যে কোনো রকম দুষ্কৃতী কার্যকলাপ ঘটাতে পারে এমন অভিযোগ তুলে বিরোধীরা যে এতদিন সরব হচ্ছিলেন, কার্যত সরকারি আইনজীবীর এই বক্তব্য সেই সম্ভাবনাতেই কিন্তু শিলমোহর দিল, এমনটা কিন্তু বলাই যায়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় জেলে বসেই কষা হচ্ছে অপরাধের ছক। বিহারের বেউর জেলে বসেই বাংলায় একাধিক অপরাধের ছক কষে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। এ রাজ্যে জেলবন্দি জঙ্গি তারিকুল
জেলে বসেই তৈরি করে জঙ্গি মডিউল। সাজ্জাকও জেলে বসেই পালানোর ছক কষে বাংলাদেশি আব্দুলের সঙ্গে। টিভি9 বাংলা এক্সক্লুসিভ এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে আমরা নজর রাখছি। গোয়ালপাড়ায় পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সাজ্জাক পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে এই সাজ্জাক বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো সাজ্জাক। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো রূপকের কাছ থেকে। রূপক, দেখো এই অভিযুক্ত সাজ্জাক সে বাংলাদেশে পালানোর একটা যে ছক কষেছিল সেটা কিন্তু প্রথম দিন থেকেই পুলিশ মনে করছিল, এবং এই ঘটনায় তার যে সাকরেত ছিল সেও যে বাংলাদেশি সেটাও কিন্তু মোটামুটি ভাবে স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় কিন্তু সাজ্জাক গতকাল রাত থেকে পুলিশ জাল পেতে বসেছিল, এবং সাজ্জাক যখন বাংলাদেশে পালানোর ছক কষছিল সেই সময় গোয়ালপুকুর থানা এলাকায় একটি জায়গায় তখন কিন্তু পুলিশ সাজ্জাককে দেখতে পেয়ে তাকে গুলি করে, এমনটা কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু সাজ্জাককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কোনো কর্তা, পুলিশের কোনো উচ্চপদস্থ কর্তারা তারা কিন্তু কোনো রকম এই বিষয়ে কোনো কনফার্মেশন কিছু দিচ্ছেন না। যেমনটা জানা যাচ্ছে যে এই অভিযুক্ত সে ঘটনাস্থলে একাই ছিল এবং তাকেই লক্ষ্য করে পুলিশ গুলি করে এবং তাতে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবটা মিলিয়ে কিন্তু এখন এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো। ডিজি তিনি কি বলেছিলেন আগে সেটা শুনবো। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। ডিজিপি রাজীব কুমার তিনি কি বললেন আপনারা শুনলেন। সেই খবরে আমরা নজর রেখেছি। পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড, ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক, আর বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাক। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরিন্দম বাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি, কারণ সাজ্জাককে ধরবার চেষ্টা করলে সে পালানোর চেষ্টা করে এবং সাজ্জাককে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে কি, পুলিশ তো আর ধরে মারে না। পুলিশকে যদি কেউ আক্রান্ত করে, কালকে তো আপনাদের বললাম, দ্যাট ইজ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। পুলিশকে যদি কেউ মারতে চায় তার জন্য পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে থেকে এসপির অর্ডার নেয় না যে আমি আত্মরক্ষার অধিকারে গুলি করব কিনা। এটা যখন নাকি আজকে কোথাও করে ডেমনস্ট্রেশন হয় সেখানে প্রশ্ন থাকে। কিন্তু আমি যদি যাই, আজকে একজন আসামি গুলি করে মেরে দিচ্ছে, সেইখানে পুলিশ তো আত্মরক্ষা করবে না, একদম সঠিক। যদি এটা সত্য ঘটনা হয় যে পুলিশকে আক্রান্ত করছে সেই ব্যক্তি, যে ব্যক্তি কিছুদিন আগে পুলিশকে হত্যা করেছে বা গুলি করতে চেয়েছিল, সে যদি আবার ফার্দার যদি পুলিশকে আক্রান্ত করতে চায়, গুলি করতে চায়, পুলিশ হ্যাজ গট ফুল রাইট টু ওপেন ফায়ার ইন কিল। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশ যদি আজকে আত্মরক্ষার অধিকারে গুলি করে থাকে একদম সঠিক করেছে। অরিন্দম বাবু, এই তত্ত্বটা কি উঠে আসছে না যে ডিজিপি তিনি বলেছিলেন যে একটা গুলি করলে চারটে গুলি চালানো হবে, এবং এনকাউন্টারের তত্ত্ব কিন্তু সামনে চলে আসছিল এবং তারপরেই এই গুলিকাণ্ড? দেখুন, এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে কি যার বলুন তো? এটা হচ্ছে কি মানে যুদ্ধের মতো সামনাসামনি লড়াই। এই লড়াইটা আমরা এনকাউন্টার দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় চন্দনদস্যু থেকে শুরু করে বিভিন্ন, আমরাও তো এনকাউন্টার করেছি। কিন্তু ডিজি সাহেব বলার পরে যে নড়ে চড়ে বসেছে, যদি পুলিশ আজকে যদি নড়ে চড়ে বসে তাহলে তো সঠিক করেছে। কারণ আমি তো বিভিন্ন জায়গায় দেখেছি যে পিডিপিপি অ্যাক্ট হওয়া সত্ত্বেও গাড়ির আগুন লাগিয়ে দিচ্ছে, ওসিকে পেটাচ্ছে, কুলতলিতে গুলি করেছে, কিন্তু পুলিশ আজকে নির্বিকার। মানে মনে হচ্ছে যে পুলিশ যেন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে ফুলের মালা নিয়ে, তা তো হয় না। কিন্তু সেই ক্ষেত্রে ডিজি সাহেব বলার পরে যদি পুলিশের মধ্যে যদি আজকে সেই স্ট্রেংথ ফিরে আসে এবং সত্য ঘটনাটাকে উদ্ঘাটন করে যারা অত্যাচার করছে, সাধারণ মানুষকে মারছে, নারীকে শুনে নিন, কোন নারীকে যদি ধর্ষণ করে ইন্ডিয়ান পেনাল কোডে রেপ সেকশনটা এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স দেখুন
যে সেখানে সেই নারীর পর্যন্ত আক্রান্তকারীকে ধর্ষণের থেকে মুক্ত হওয়ার জন্য হত্যা পর্যন্ত করতে পারে। অতএব রাইট অফ প্রাইভেট ডিফেন্সটা যখন ইন্ডিয়ান পেনাল কোডে রয়েছে, সেইখানে যদি পুলিশ অন্যায় করে থাকে তার জন্য কিন্তু অনেক আইন আছে, কিন্তু যদি সঠিকভাবে প্রয়োগ করে আমি মনে করে থাকি এটা সঠিক, এবং ডিজি সাহেব যদি বলার পরে পুলিশের মনোবল ফিরে আসে তাহলে আমি স্বাগত জানাই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। পুলিশ সে যদি নিজের কাজ ঠিক করে সে বিষয়েই কথা উঠছে, কারণ পাঞ্জিপাড়ার গুলিকাণ্ড ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক, যার বিষয়ে আমরা এই কিছুদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে, কারণ এই সাজ্জাক দুজন পুলিশ কর্মীকে গুলি করে সে পালায় এবং তার সঙ্গে নাম যুক্ত হয়েছিল আব্দুলের, বাংলাদেশি যোগ তৈরি হয়েছিল, কিন্তু এই সাজ্জাক সেও বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হলো। সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের, পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। গোয়ালপুকুরের পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এবং মূল অভিযুক্ত সাজ্জাক বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং সেই পালানোর চেষ্টার মুহূর্তে পুলিশ গুলি চালায়, সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। খবর সূত্রের গোয়ালপুকুরের খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, পুলিশের গুলিতে গুরুতর জখম হয়েছে এই সাজ্জাক আলম। সাজ্জাক আলমকে পিস্তল দিয়েছিল, তাকে অস্ত্র দিয়েছিল বাংলাদেশি আব্দুল, তার বিষয়ে কথা উঠেছে। তার নাম আব্দুল, সে বাংলাদেশি এবং তার হাত ধরেই সাজ্জাক এই পিস্তল পেয়েছিল। গোয়ালপুকুরের পুলিশকে গুলি করে পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম। আমাদের সহকর্মী সিজার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, ডিজি যেটা কথা বলেছিলেন যে একটা গুলি চালালে 4টে গুলি চালানো হবে এবং তারপরেই এই ঘটনা কিন্তু সামনে চলে আসছে। একদমই, কারণ ডিজি আমরা খুব লক্ষ্য করলাম যে ডিজি রাজীব কুমার তিনি মালদা এবং উত্তর দিনাজপুরে এই দুই ঘটনাস্থলই পরিদর্শন করেন এবং কাকতালীয় হলেও সত্যি যে ডিজি ভিজিট করবার পরে সেখানে ডিজি মালদা ভিজিট করবার পরেই জাকির যে প্রধান অভিযুক্ত ছিল কালিয়াচক ঘটনা, সেই ঘটনায় সে অভিযুক্ত ধরা পড়ে এবং রাত কাটতে না কাটতেই এই সাজ্জাক আলম যে পুলিশকে গুলি করে পালিয়ে গিয়েছিল তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেল। প্রাথমিকভাবে জেলা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে পুলিশ বাধা দিতে গেলে সে পাল্টা বাধা দেয় এবং সেই সময় পুলিশ গুলি চালাতে বাধ্য হয় তাকে ধরতে এবং গুলিবিদ্ধ অবস্থায় তাকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার অবস্থা সংকটজনক। এবং সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট, ডিজি ভিজিটের পরে পুলিশের মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডিজি যে কথা বলেছিলেন বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য তার একটা প্রতিফলন কিন্তু স্পষ্ট দেখা গেল এই আজকের ঘটনায় এবং কুর্দির প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে বা বাহিনীর মনোবল বাড়ানোর ক্ষেত্রে ডিজির ভূমিকা বা ডিজির যে বক্তব্য সেটা কিন্তু অনেকাংশেই পুলিশের তদন্তের গতি এবং পুলিশের সক্রিয়তাকে বৃদ্ধি করেছে, এমনটাই যে ঘটনা প্রবাহ সেখান থেকে দেখা যাচ্ছে। একেবারে সিজার, তুমি সঙ্গে থাকো। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, টিভি9 বাংলায় স্বাগত। একদম সকালের গুরুত্বপূর্ণ খবর, সাজ্জাককে গুলি করা হয়েছে। পুলিশ সাজ্জাককে গুলি করলো কারণ সে বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই গুলিকাণ্ডের পাশাপাশি একটা কথা বলতেই হচ্ছে যে ডিজি যে বলেছিলেন যে একটা গুলি চালালে 4টে গুলি চালানো হবে, তাহলে কি বাহিনীর মনোবল বাড়ানোর সঙ্গে সঙ্গেই তার প্রতিক্রিয়া এভাবে দেখা গেল? দেখুন, ঘটনা এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কিন্তু এরকম যদি একজন অপরাধী তাকে পুলিশ ধরতে গেছে এবং সে যদি পালিয়ে যেতে চায়, পুলিশ উপযুক্ত কাজই করেছে। কিন্তু এই যে একটি ঘটনা দেখলেন, যে ঘটনাতে পুলিশের উপর গুলি চালানোর জন্য কারোর উপর এনকাউন্টার করা হলো, আমাদের আশঙ্কা পুলিশ এবার এটা বিজেপি কর্মীদের, বিজেপি কার্যকর্তাদের মারার জন্য করবে। বিজেপি কার্যকর্তাদের এনকাউন্টার করার জন্য তাদের উপর মিথ্যা মামলা লাগিয়ে তারপর তাদের এনকাউন্টার করবে। সামনে ভোট আসছে এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজীব কুমারের মতো পুলিশ বাহিনী জানে যে তারা অতীত হতে চলেছে তৃণমূল কংগ্রেস, যে জোড়া ফুলের ছাপ নিয়ে তারা কাজ করে। তাই এই এনকাউন্টার প্রথমে সাজ্জাদ নামে কোন এক দুদেল গায়ের উপর কার্যকর হলে পরেও এর পরবর্তীকালে এটা বিজেপির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলা দিয়ে এই এনকাউন্টার করার কাজ তারা শুরু করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি ছিলেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বললাম। দেখুন, পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে আমরা নজর রেখেছি। অভিযুক্ত ছিল সাজ্জাক, বাংলাদেশে সে পালানোর চেষ্টা করছিল, অর্থাৎ বাংলাদেশ যোগ কিন্তু এক্ষেত্রেও একটা পরিষ্কার জায়গা তৈরি করছে। আমাদের সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, যে কথাটা বলছিলাম যে এও কিন্তু এই সাজ্জাক সেও কিন্তু বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল, একে যে অস্ত্র দিয়েছিল আব্দুল সেও বাংলাদেশি যোগ তার সঙ্গে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই একটা বাংলাদেশের লিঙ্ক কিন্তু কাজ করছে।
একদমই তাই। দেখো, ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলায় যে এইভাবে বাংলাদেশের অর্থাৎ ওপার বাংলার দুষ্কৃতী দল এখানে আশ্রয় নিয়েছে, সেটা কিন্তু মোটামুটি ভাবে রাজনীতিবিদরা একদিকে যেমন বলছিলেন, অন্যদিকে কিন্তু এই সরকারি আইনজীবীর বক্তব্য তাও কিন্তু অনেকটা স্পষ্ট হয়েছে। এবারে এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে সাজ্জাককে পুলিশ দেখা মাত্রই তাকে কিন্তু দাঁড়াতে বলে এবং তাকে আটক করার চেষ্টা করে। সেই সময় সাজ্জাক বাংলাদেশের দিকে পালিয়ে যেতে গেলে তাকে কিন্তু পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে বলে সূত্রের খবর, এবং তার শরীরে গুলি লেগেছে যেমনটাও জানা যাচ্ছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সমস্তটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি, এখনো জেলা পুলিশের তরফে কোনো কিছুই জানানো হয়নি। আচ্ছা রূপক, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটা ছোট্ট ব্রেকের পর ফিরবো এবং এই খবরেই নজর রাখবো। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছিলাম, পাঞ্জিপাড়ার খবরে। পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। সে বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং তারপরেই পুলিশ গুলি চালায়। সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। সূত্র মারফত ঠিক এই খবরই পাওয়া যাচ্ছে। দেখুন, ডিজি রাজীব কুমার তিনি ঘুরে আসবার পরেই একদিকে কালিয়াচকে জাকির গ্রেফতার হলো এবং অন্যদিকে গুলিবিদ্ধ হলো সাজ্জাক। এই প্রশ্ন সামনে তো আসবেই, কারণ সাজ্জাককে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এবং তারপরেই সাজ্জাককে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এখান থেকেই এনকাউন্টারের তথ্য কিন্তু উঠে আসছে, কারণ ডিজি রাজীব কুমার তিনি বলেছিলেন একটা গুলি চালালে 4টে গুলি চালানো হবে। পুলিশের বাহিনীর মনোবল বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি, এবং তারপরেই এই খবর TV9 বাংলায় এক্সক্লুসিভ যে খবরে আমরা নজর রেখেছি, পুলিশের গুলিতে জখম হলো সাজ্জাক আলম। গোয়ালপুকুরে পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এই সাজ্জাক এবং একে অস্ত্র সরবরাহ করেছিল আব্দুল, যার সঙ্গে বাংলাদেশ কানেকশন পাওয়া যাচ্ছে। এবং এই সাজ্জাক সে নেপালে পালিয়েছে, বিহারে পালিয়েছে, না বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, তাই নিয়ে যখন ধোঁয়াশা, ঠিক তার মধ্যেই জানা গেল যে সাজ্জাক সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। আবার সেই বাংলাদেশ কানেকশন, বাংলাদেশ যোগের তত্ত্ব যেমন একদিকে উঠে আসছে, অন্যদিকে উঠছে কিন্তু এনকাউন্টার তত্ত্ব। গোয়ালপুকুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনায় অভিযুক্ত সাজ্জাক। 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তারা এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন। আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, এনকাউন্টার তত্ত্ব, এই তত্ত্ব তো সামনে আসবেই, কারণ রাজীব কুমার তিনি মনোবল বাড়ানোর চেষ্টাই করুন বা নিজের বাহিনীকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করুন, সেই চেষ্টায় কিন্তু বলা হয়েছিল 4টে গুলি চালানো হবে এবং তারপরেই এই ঘটনা। দেখো, একদিকে একজন গ্রেফতার হলো, আর একজনকে এখনো পর্যন্ত গুলিবিদ্ধ আমরা বলছি, যদিও সরকারিভাবে তিনি কেমন আছেন সেটা এখনো জানা যাচ্ছে না। কিন্তু এই যে গুলিবিদ্ধ সাজ্জাক, এটা কিন্তু বলা চলে যে পুলিশকে সে রক্তাক্ত করেছিল, যে কারণে পুলিশ বাহিনীর তরফে, পুলিশ বাহিনীর যিনি মাথা, পুলিশ বাহিনীর যিনি প্রধান, তিনি বলেছিলেন প্রয়োজনে একটা জায়গায় একটার পাল্টা 4টে করা হবে। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে সাজ্জাক পালিয়ে যাচ্ছিল কিনা, সাজ্জাক পুলিশকে আক্রমণ করেছিল কিনা, সাজ্জাকের কাছে অস্ত্র ছিল কিনা, অনেকগুলো প্রশ্ন। কারণ এনকাউন্টার হওয়া মানে অনেকগুলো বিষয় থাকে, পালিয়ে যাওয়ার বিষয় থাকে, পালিয়ে গেলে পুলিশ তাকে ধরে। কারণ একজন ক্রিমিনালকে, একজন সমাজ বিরোধীকে, একজন অপরাধীকে ধরতে পারলে সে যে অপরাধ করেছে, যে অপরাধ সংগঠিত করেছে, তার সঙ্গে কারা যুক্ত আছে, কিভাবে সে অস্ত্র পেয়েছিল, যেটা পুলিশের অনুমান ছিল। রাজেশ যাদব পুলিশ কর্তা বলেছিলেন যে তাকে হয় জেলের মধ্যে অথবা কোর্ট চত্বরে, কোর্ট লকআপে তাকে অস্ত্র করা হয়েছে। দুটোই খুব মারাত্মক বিষয় ছিল, মারাত্মক অভিযোগ। জেলের মধ্যে যদি অস্ত্র নিয়ে বেশ, অনেক ধন্যবাদ তন্ময় তোমাকে। আপনাদের যে খবর আমরা এই মুহূর্তে জানাচ্ছি, পাঞ্জিপাড়ার গুলিকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত সাজ্জাক সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল এবং তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায়। সূত্র মারফত ঠিক এই খবরই পাওয়া যাচ্ছে। এই খবরে আমরা নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর।